আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা। আঙ্কেল, আপনি আমাকে এখানে আসতে বলেছেন যে? বাবা, তোমাকে এখানে ডেকেছি একটা বিশেষ কারণে। কি বিশেষ কারণ? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দেব। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আপনি হচ্ছে ধনী মানুষ, আপনার মেয়ে হচ্ছে ধনীর দুলালি। আমি আপনার মেয়েকে কিভাবে বিয়ে করব? বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? সামনে একটা রিক্সাওয়ালার সাথে তুমি তোমার মেয়েকে বিয়ে দিবে? ওর দিকে একবার তাকাও তো, ওর চেহারা দেখো তো। এসব পোশাক পরে এখানে এসেছো, সারা শরীরে নোংরা ও সারা শরীরে ঘাম। আর আমি সারাটা দিন এসির মধ্যে বসে থাকি। আমার লাইফ স্টাইল সবকিছু অন্যরকম। আর তুমি তোমার মেয়েকে এখানে এই সামান্য রিক্সাওয়ালার সাথে বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই ছেলেটির সাথে তোর বিয়ে দেব, কারণ আমি মনে করি এরকম ছেলে আমি আর খুঁজে পাবো না, তাই এর সাথে তোর বিয়ে দেব। না বাবা, তুমি তোমার ইচ্ছে মতো কাজ করতে পারো না। আমি এখন বড় হয়েছি, আমার একটা লাইফ আছে, আমার একটা ডিসিশন আছে। তুমি আমার ডিসিশন না নিয়ে তোমার ডিসিশন অনুযায়ী এই ছেলের সাথে আমার বিয়ে দিতে পারো না। আমি তো এই ছেলেকে বিয়ে করবো না। আমার কত ভালো ভালো ফ্রেন্ড সার্কেল আছে। এই সামান্য একটা রিক্সাওয়ালাকে নিয়ে তাদের সামনে গিয়ে বলবো এটা আমার জামাই? আমি মুখ দেখাতে পারবো ওদের সামনে? দেখো বাবা, তুমি তোমার ইচ্ছে মতো সবকিছু আমার উপর চাপিয়ে দিও না। আমি এটা মেনে নিব না। আমি এখন বড় হয়েছি। শোন, ধনী গরিব দিয়ে কখনো সুখী হওয়া যায় না। আমি তোর বাবা, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই সঠিক। বাবা, এই ছেলের জন্য তুমি এত পাগলামি কেন করতেছো আমাকে একটু বলো তো। আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। সামান্য একটা রিক্সাওয়ালা, তুমি আমার লাইফ স্টাইলের কথা চিন্তা করো। আমি কেমন লাইফ লিড করেছি, আর ও সামান্য একটা রিক্সাওয়ালা। আমি তো কখনো এসি থেকে বের হই না, আর ওর সঙ্গে আমি রিক্সায় করে ঘুরে বেড়াবো? আমি কোনোদিনও রিক্সায় উঠেছি? তো ভালো ভালো ঘর থেকে আমার জন্য সম্বন্ধ এসেছে। পুরো ভার্সিটির ছেলেরা আমার জন্য পাগল ছিল, আর তুমি এখন এই সামান্য রিক্সাওয়ালাটার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছো? মা শোন, আমি চাইলেই অনেক বড় লোকের ছেলের সাথে তোকে বিয়ে দিতে পারতাম, কিন্তু তারা আমার সয় সম্পত্তি সব লুটে খেত, তোকে সম্মান করতো না, তোকে সুখে রাখতো না। আমি এরকম একটা ছেলেকে পছন্দ করেছি যে কিনা তোকে ভালোভাবে সুখে রাখবে, আমাদের সম্পত্তি অক্ষুণ্ণ রাখবে। ছেলেটি অনেক সৎ রে মা। বাবা প্লিজ, তুমি আমাকে বলবে তার মধ্যে তুমি তুমি এমন দেখেছো যে তুমি তোমার মেয়েকে ওই ছেলেটার সাথে বিয়ে দিতে যাচ্ছ? তাহলে শোন আঙ্কেল, বেশি কথা বাড়াতে চাচ্ছে না, ফাইলটা দেন। ফাইল দেবো মানে? না না, এই ফাইল দেওয়া যাবে না, এটা আমার খুব জরুরি ফাইল। ফাইলটা দিয়ে দেন। না না, এটা দেবো না, একবার বললাম না। এই বাচ্চা, ফাইলটা দিয়ে দেন। আরে এই, এই, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তুমি না এলে আজকে আমার এই জরুরি ফাইলটা ওরা তো নিয়ে যেত বাবা। অসুবিধা নেই। এই যে আপনার ব্যাগ এখানে পড়েছিল। হ্যাঁ, না না বাবা, ওটা আমার ব্যাগ। কি বলছেন? আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখানে ব্যাগটা পড়ে আছে। ব্যাগটা তো আপনারই। না না বাবা, ওটা আমার ব্যাগ নয়, বললাম না ওটা আমার না। ব্যাগটা আপনার নয়, কিন্তু এখানে পড়ে আছে, তাহলে ব্যাগটা কার? একটা কাজ করো তাহলে, ব্যাগটা খুলে দেখো তো ভেতরে কি আছে। খুলে দেখবো? হ্যাঁ খুলো। অনেক টাকা। হ্যাঁ তাই তো দেখলাম। যেহেতু টাকাটা আপনার না, সেহেতু একটা কাজ করি, টাকাটা পুলিশ স্টেশনে দিয়ে আসি। আরে না না বাবা, পুলিশকে দেবে কেন? কাজ করো, টাকাগুলো আমি আর তুই ফিফটি ফিফটি করে নিয়ে নিই। না না, আপনি এসব কি বলছেন? এটা অন্যের টাকা, হয়তো কারো জরুরি টাকা। এই টাকাটা আমি ভাগাভাগি করতে পারবো না। আমি রিক্সা চালিয়ে খাই, এতেই আমি সন্তুষ্ট। আমি একটা কাজ করি, টাকাটা থানায় দিয়ে আসি। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি পুলিশে দেবে মানে? তুমি যে পুলিশকে দেবে তার কি নিশ্চয়তা আছে? তাও তো দিতে পারে। তাহলে একটা কাজ করুন, আপনি আমার সাথে চলুন, দুজনে গিয়ে টাকাটা জমা দিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, ব্যাগটা পুলিশকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ব্যাগটা আমারই। না, এটা আপনি কি বলছেন? টাকার লোভে মিথ্যা কথা বলবেন না। এই টাকা আপনার না, আপনার যদি হতো তাহলে আপনি আগেই বলতেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার বিশ্বাস হচ্ছে না তাই না, ওই ব্যাগের সাইড পকেটে আমার কার্ড আছে, দেখো খুলে দেখো। হ্যাঁ, এটা আপনি? দাও ব্যাগটা দাও। তাহলে আপনি মিথ্যা কথা কেন বললেন? দেখলাম তুমি খুবই সাহসী, কিন্তু তোমার ভেতরে সততা আছে কিনা সেটা পরীক্ষা করবার জন্য আমি এটা করলাম বাবা। তুমি কিছু মনে করো না। একটা কাজ কর, তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও। 01907 7। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কাজ করো, আমি তোমাকে আজকে বিকেলে একটা ফোন দেবো, তুমি চলে এসো। ঠিক আছে। এখন মা বলো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা সঠিক কিনা? হ্যাঁ বাবা,
তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আসলেই এই যুগে এমন সৎ মানুষ পাওয়া খুব মুশকিল, যে মানুষটা এতগুলো টাকা দেখার পরেও তার মনে একটুও লোভ জন্মায়নি, সে মানুষটা আসলেই অনেক সৎ। আর ও আমাকেও কখনো ঠকাবে না, এই বিশ্বাসটা আমার ওর প্রতি এসে গেছে। বাবা এবার বলো তোমার কি মত? কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নয়, আমি চাই তোমরা দুজনে বিয়ে করে সুখী হও। আর হ্যাঁ শোনো, আজকে থেকে তুমি রিক্সা চালাতে পারবে না, তুমি আমার বাসাতে থাকবে আর আমার যত সহায় সম্পত্তি আছে সব দেখাশোনা করবে। আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? শর্তটা হচ্ছে আমি আপনার বাসায় ঘর জামাই হিসেবে থাকতে পারবো না। আজকাল আমি শিক্ষিত, অনার্স কমপ্লিট করা একটা ছেলে। আমি জীবিকার তাগিদে হয়তো রিক্সা চালাচ্ছি, আজকে আমার কাছে টাকা থাকলে আমি চাকরি করতাম। আপনি চাইলে আমাকে একটা চাকরি দিতে পারেন, সেই সুবাদে আমি বেতনটা নিতে পারি, কিন্তু আমি আপনার বাড়িতে থেকে ঘর জামাই হিসেবে থাকতে পারবো না। বাহ বাবা বাহ, সত্যি তোর এই আচরণে আমি মুগ্ধ। আমি খুব গর্ব করে বলতে পারবো যে আমার মেয়ের জামা একজন সৎ মানুষ। তুমি আজও সততার পরিচয় দিয়েছো বাবা, বেঁচে থাকো, দোয়া করি। চলো বাবা, চল মা, আজ একটু ধুমধাম করে তোমাদের বিয়ের আয়োজন করবো, চলো। হ্যাঁ ম্যাডাম, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? আরে অন্ধ, লোকেশনে এসে ঠিকানা খুঁজতেছে। আরে এটাই তো তোর লোকেশন। ও আচ্ছা, এইটাই তাহলে এই লোকেশন। আসলে আজকে আমার এখানে জয়েনিং তো, এর জন্য জিজ্ঞাসা করলাম। কি জয়েনিং? আরে পিওনের কাজে আবার জয়েনিং আছে নাকি? তোকে সব চাকরি কে দেয় বলতো? আমি হলে তো তোর মতো একটা গাধাকে জীবনেও চাকরি দিতাম না। আরে না না আপু, আমি পিওনের পোস্টে চাকরি করতে আসিনি তো, এখানে আমি বড় একটা পোস্টে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেই পদেই আমি জয়েন করতে এসেছি। ওরে বাবা রে বাবা, তুই তো অনেক ফাস্ট। মানে সুন্দর মেয়ে দেখতে না দেখতেই মিথ্যা কথা বলা শুরু করে দিলে। এই তুই কি মনে করেছিস এসব মিথ্যা কথা বলে আমাকে ইমপ্রেস করবি? নিজের প্রেশার কথা বলতে লজ্জা করে? দেখুন আপু, আপনার সাথে এখানে আমি কথা বাড়াতে চাচ্ছি না। আজকে আমার অফিসের প্রথম দিন, তাই শুধু শুধু তর্কে জড়িয়ে নিজের ইমেজটা নষ্ট করতে চাচ্ছি না। আর তাছাড়া আমি আপনাকে আগেই বলেছি, আমি এখানে কোনো পিওনের চাকরি না, ভালো পোস্টে চাকরি পেয়েছি। তা তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে। ভালো পদের কর্মচারীরা কি তোর মতো এরকম পোশাক আশাক পরে এখানে আসে? আর কি করলি? হেঁটে হেঁটে এখানে আসলি। তুই যদি ভালো জব করতিস তাহলে এখানে একটা গাড়ি নিয়ে আসতিস। শোন, আমি এখানে ভালো পদে জব করছি গত 2 বছর ধরে, তাই আমি খুব ভালো করে জানি এই কোম্পানিতে কোন মানুষটা কি ধরনের চাকরি পেতে পারে। শোন, তুই যেভাবে এসেছিস তোর মতো ফকিন্নিকে তো কেউ ভালো পদে চাকরি দিবে না। আমাকে যে মিষ্টি কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করছিস সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুই যাই করিস না কেন আমাকে ভোলাতে পারবি না। ম্যাডাম, আপনার ভ্রান্ত ধারণাগুলো বাদ দিন। এমন খারাপ দিনও আমার আসেনি যে আপনাকে আমার ইমপ্রেস করতে হবে। আর রইলো পায়ে হেঁটে আসার কথা, শুনুন, বড় বড় কোম্পানির মালিকরাও অনেক সময় গাড়ি ব্যবহার করে না, হেঁটে হেঁটে আসে। আপনারা হয়তো ভাবেন টাকা থাকলেই ভালো ভালো গাড়িতে যাতায়াত করতে হয়, ভালো ভালো পোশাক পরতে হয়। শুনুন, টাকা আছে বলেই খরচ করে যাব, সামনে জেনারেশনের জন্য কিছু রেখে যাব না, এতটাও নির্বোধ আমি না। আমার জ্ঞান বুদ্ধি বলতে কিছু আছে। ওয়েট, এসব ভাষণ আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। তোর যোগ্যতা সম্পর্কে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আজব ব্যাপার তো, এখানে যোগ্যতার বিষয় আসছেই বা কেন? কে কতদূর যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আর আপনি পড়ে আছেন যোগ্যতা নিয়ে। আপনি তো যেতে পড়ে আমার সাথে ঝগড়া করছেন। আমি আপনার কাছে কি জিজ্ঞাসা করেছিলাম? আমি জাস্ট জিজ্ঞাসা করেছি লোকেশনটা কোথায়, সরাসরি বলে দিলেই হতো। তা না, আমার ব্যক্তিগত কনসার্ন নিয়ে আপনি আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন। আমার যোগ্যতা সম্পর্কে আপনি যদি এখন জানেন, আমার পদ সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। আর কত বোকা বানাবি বলতো? শোন, তোর মতো ফকিন্নিকে আমাদের অফিসের দারোয়ানের চাকরিতেও কেউ রাখবে না। তুই বলছিস তুই আমাদের অফিসে অনেক বড় পদে জব পেয়েছিস, আমিও দেখবো এই অফিসের মধ্যে তুই কি করে ঢুকিস আর তোকে কে এই অফিসে ঢুকায়। শুনুন, আমি আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না, তর্ক করে লাভও নেই, কারণ আমার পদ আর আপনার পদ আকাশ পাতাল তফাৎ। আমি অফিসে ঢুকলে আপনি বুঝতে পারবেন আমি কে। কি ব্যাপার মনি, আপনি এখানে কি করছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি চলে এসেছেন। মনি, আপনি কি ওনাকে চেনেন? স্যার, আমি এই লোকটাকে চিনি না। আর আপনি ওনাকে স্যার বলে কেন ডাকছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার বলবো না তো কি বলবো? আশ্চর্য, ভদ্রতা বলতে কি আমাদের কিছুই নেই? স্যার হচ্ছেন আমাদের কোম্পানির নতুন জেনারেল ম্যানেজার। এখন থেকে আমরা স্যারের আন্ডারেই কাজ করব। আর ঢাকা থেকে বড় স্যার ওনাকে এখানে আসতে বলছেন। স্যার
আপনার আসতে কোনো সমস্যা নেই? আচ্ছা, আগে তুমি আমাকে একটা কথা বলো তো, এই কোম্পানিতে কোনো নিয়ম আছে নাকি যে জেনারেল ম্যানেজার হেঁটে আসতে পারবে না? না তো স্যার। তাহলে এই মেয়েটা কেন বললো যে এই কোম্পানিতে হেঁটে আসা মানুষগুলো দারোয়ানও হতে পারবে না, পিয়নও হতে পারবে না? এখানকার জেনারেল ম্যানেজার যারা হবে তারা বড় বড় গাড়ি নিয়ে আসবে, মার্সিডিজ নিয়ে আসবে, বিএমডাব্লিউ নিয়ে আসবে। এটা কি বাধ্যতামূলক? আমি তো ভালোভাবেই তার সাথে কথা বলছিলাম, তাহলে কেন আমাকে অপমান করা হলো? চাকরিচ্যুত করবো নাকি? সরি স্যার, আমি আসলে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে জাজ করে ফেলেছিলাম। আই এম রিয়েলি সরি, আমার এটা উচিত হয়নি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আসলেই আমার উচিত হয়নি। আমার পরিচয় আমার পোশাকে নয়, আমার পরিচয় আমার হেঁটে আসাতে নয়, আমার পরিচয় আমার শিক্ষায়, আমার মনুষ্যত্বে। ঠিক আছে, অফিসে দেখা হবে। আচ্ছা, আপনার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? আপনি স্যারকে এসব কথা কেন বলতে গেলেন? আপনি কি জানেন মাত্র 2টা মিনিট লাগবে আপনার চাকরি খেতে, এবং আপনি কোথাও চাকরিও করতে পারবেন। শোনেন, নিজের অহংকারটা একটু কমান আর কাজের দিকে খেয়াল করেন, বুঝতে পেরেছেন? চলে। কি ব্যাপার চৌধুরী সাহেব, এই ফকিন্নি ছেলেটাকে আপনার সাথে নিয়ে এলেন কেন? হোয়াট? আপনি ফকিন্নি কাকে বলছেন? ও কোনো ফকিন্নি না, ও আমার একমাত্র ছোট ভাই সৈকত চৌধুরী, যার সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আর আপনি একটা ফকিন্নি বলার দুঃসাহসটা কোথায় পেলেন? আসলে চৌধুরী সাহেব, আমার না মানে বোঝার ভুল হয়েছে, বুঝলেন? আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন? চলুন চলুন, ভেতরে চলুন। দাঁড়ান। কি রে, মুরব্বী মানুষ হয়তো ভুল করে একটা কথা ভুলেই ফেলেছে, এটাতে এত রাগ করা কি আছে? চল ভিতরে চল। না ভাইয়া, বিষয়টা যদি এতটুকুতেই সীমাবদ্ধ থাকতো তাহলে আমি ক্ষমা করে দিতাম, বাট বিষয়টা অন্য জায়গায়। সরি ভাইয়া, এই বিয়েটা আমার পক্ষে করা কোনোভাবেই সম্ভব না। আমার সৈকত, এভাবে বলো না। আমার আত্মীয় স্বজন সব জানাজানি হয়ে গেছে যে চৌধুরী পরিবারে আমার মেয়ের বিয়ে হচ্ছে। এখন যদি বিয়েটা না হয় তাহলে আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে। শুনুন, প্রাণপ্রিয় সম্মানিত ব্যক্তি, সম্পর্ক সম্বন্ধ তৈরি হয় সমানে সমানে, যোগ্যতা অনুযায়ী আত্মীয়তা করতে হয়। আমি চাই না কোনো নিচু বংশের মেয়ের সাথে আমার বিয়ে হোক। ছোট, এসব তুই কি বলছিস? আমি তো কখনোই তোকে এ ধরনের শিক্ষা দেইনি। জাত বর্ণ এসব বিভেদ তো আমাদের পরিবার থেকে কখনোই তোকে শেখানো হয়নি। আমাদের বাবা তো কখনো এই ধরনের শিক্ষা দেয়নি। তাহলে একটা মুরব্বীর সাথে তুই এ ধরনের ব্যবহার কেন করছিস? ভাইয়া, জাত বিভেদ এসব আমাদের পরিবার থেকে আমাকে শেখানো হয়নি, শিখেছি এই পরিবার থেকে। কারণ এই পরিবারের প্রত্যেকটা মানুষগুলো কুলাঙ্গার, উপকারী কৃতজ্ঞতা পর্যন্ত তারা স্বীকার করতে জানে না। কি হয়েছিল তাহলে শোনো। বাবা, 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 কি হলো তোমার? বাবা, বাবা, তো বাবা, বাবা, কি হলো তোমার? বাবা, help, please help, কেউ আছেন? Help! কি হয়েছে ওনার? আমি জানি না বাবা, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। হসপিটালে নিয়ে যাও, একটু তাড়াতাড়ি দেখুন না প্লিজ। অ্যাম্বুলেন্স? বাবা, সেদিন যদি সময় মতো তুমি আমাকে হাসপাতাল না নিয়ে যেতে, তাহলে আমি হয়তো বাঁচতাম না। আরে না না আঙ্কেল, এটা তো আমার দায়িত্ব ছিল। বাবা, তুমি যে আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। বলো তুমি কি চাও? হ্যাঁ, আপনি বলুন আপনি কি চান। আরে বললাম তো আঙ্কেল, আমার কিছুই লাগবে না। আপনার জীবন যে আমি বাঁচাতে পেরেছি, সঠিক সময়ে হসপিটালে নিতে পেরেছি, এটাই অনেক বেশি। না না না, এটা বললে তো হবে না। আমি তোমাকে খুশি করতে চাই। বলো তুমি কি চাও? এত করেই যেহেতু বলছেন, তাহলে আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন, আমি খুশি হয়ে যাব। চেনা নেই জানা নেই, তুমি হঠাৎ করে এসে আমাকে বিয়ে করতে যাচ্ছ? বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। কি এই, তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? কেন? আপনি একটু আগেই তো বললেন আমাকে খুশি করতে চান। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চেয়েছি, এখানে দোষের কি আছে? আদালত করো না। হ্যাঁ, তোমার মতো একটা রাস্তার ফকিং ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? ধরো, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আর যদি বিয়ে ঠিক না হতো তারপরেও তোমার মতো ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিতাম না। আমার জীবন বাঁচিয়েছিলে বলে আমি তোমাকে প্রতিদান দিতে চেয়েছিলাম, তাই বলে তুমি সুযোগ দিতে যাচ্ছ? শুনুন, আমি কোনো সুযোগ নিতে চাচ্ছি না। আর তাছাড়া আপনি আমাকে গরিব ফকিন্নি বলছেন কেন? গরিব ফকিন্নি কি মানুষ না? হ্যাঁ, মানুষ, নিচু জাতের মানুষ, যাদের সাথে কিনা আমাদের স্ট্যাটাস কখনো যাই না। তোর মতো ছোট লোকের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া তো দূরের কথা, তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। বাবা, ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে এরা না সব সময় সুবিধাবাদী, সব সময় সুযোগ খোঁজে।
যখনই দেখলো যে বড় লোকের জীবন বাঁচিয়েছে, তখনই সুযোগে তারই মেয়েকে বিয়ে করে নিজে এই বাড়ির রাজা হতে যাচ্ছে, মানে কোটি কোটি টাকার মালিক হতে যাচ্ছে। এই তোদের কি লজ্জা করে না? নিজেরা টাকা ইনকাম করতে পারিস না? খুব তো বুদ্ধি তোর। হ্যাঁ বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছোট লোকদের সাথে আমি আর 1 মিনিটও কথা বলতে চাচ্ছি না। এক্ষুনি চলো এখান থেকে। হ্যাঁ যাচ্ছি। শোন, তুই আমার জীবন বাঁচিয়েছিস, তার প্রতিদানে এই টাকাগুলো আমি তোকে দিই। এখানে 2 লাখ টাকা আছে। হ্যাঁ, টাকা দিয়ে তোর বাকি জীবন চলে যাবে। নে ধর, চল বা। ও আচ্ছা, তাই তো বলি আমার ছোট ভাই আজ পর্যন্ত আমার সামনে এই ধরনের বেয়াদবি করার সাহস কোনোদিন পাইনি। এই বেয়াদবিটা শিখলো কোথা থেকে সেটা এখন বুঝতে পারলাম। আপনারা শিখিয়েছেন। ঠিক, আমার ভাবতেই খারাপ লাগছে যে আপনাদের পরিবারের সাথে আমরা আত্মীয়তা করতে এসেছিলাম। আজকের এই ঘটনা যদি আমি জানতে না পারতাম, তাহলে আমি বুঝতে পারতাম না যে আপনার মন মানসিকতার দিক থেকে কতটা ছোট, কতটা নীচ। আপনাদের পরিবারের সাথে আমার ছোট ভাইয়ের কারণ আমাদের বাড়ির কাজের লোকের সাথেও সম্বন্ধ করা মোটেও সম্ভব না। ছোট, চল। দেখো চৌধুরী সাহেব, আসলে আমরা টাকার অহংকারে এতটা অন্ধ হয়ে গিয়েছিলাম যে কার সাথে কি ব্যবহার করতে হবে সেটা আমরা বুঝতে পারিনি। যে আপনার ছোট ভাই, সেটা যদি জানতাম তাহলে হয়তো এরকম ব্যাপারটা করতাম না। সত্যি আমাদের অনেক ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আমরা আর সেরকম অন্যায়টা করবো না, ভুলটাও করবো না। প্লিজ আমাদের আপনি ক্ষমা করে দিন। ও আচ্ছা, আপনি বুঝতে পারেননি যে আমি তার ছোট ভাই, বুঝলেই বিয়েটা করতেন না। আমার ভাগ্য ভালো যে আপনি বুঝতে পারেননি, তাহলে আপনাদের মানসিকতা সম্পর্কে আমার জানা হতো না। ভাইয়া, এখানে আর একটা মুহূর্ত আমি থাকতে চাই না, চলো এখান থেকে। চল। চা খেতে তো অনেকক্ষণ আসলাম, চল অফিসে যাই। আরে আপনি চুপ করুন তো, এত তাড়াতাড়ি অফিসে গিয়ে কি হবে? আর এত কাজ করেই বা কি হবে? এখানে বসে একটু আড্ডা টাড্ডা দিই। এক্সকিউজ মি আপু, গাড়ির ড্রাইভারকে দেখেছেন? একটু ড্রাইভারকে ডেকে দিন, আমাকে বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে আসবে। আরে এই ছেলে এসব কি বলতেছে? ড্রাইভারকে ডেকে দিব? ওর কথা শুনে তো মনে হচ্ছে গাড়িটা ওর নিজের। আপু, ড্রাইভার ডাকতে বলেছি মানে তো গাড়িটা আমারই। আর তাছাড়া গাড়িটা আমার বাবার, বাবার গাড়ি মানে তো আমারই। তোর মতো সামান্য সৈনিকের বাবার গাড়ি নাকি এটা? এটা আমার আবার বিশ্বাস করতে হবে? শোন, এটা তোর বাবার গাড়ি না, এটা আমার বসের গাড়ি। আপু, আপনার বস আমার বাবা। এই এই তুই কি বলতেছিস? তোর মতো সামান্য সৈনিকের বাবা হবে কিনা আমার বস, এটা আমার বিশ্বাসও করতে হবে? শোন, এসব উল্টো পাল্টা কথা বলে আমার কাছে কোনো লাভ নেই। তোকে দেখতে কেমন লাগে? তোর সারা শরীরে নোংরা লেগে আছে, মাথার মধ্যে তেল চিটচিট চিটচিট করতেছে, দেখলেই কেমন যেন বমি আসে। আর হ্যাঁ, তোকে তো দেখতেই ছোট লোকের মতো লাগে। তুই কি আসলে সৈনিক? তুই চোর বাটপাড়ি করে খাস? আপু, আমি একজন দেশ রক্ষক, আমি একজন সৈনিক, তো সৈনিকের ড্রেস তো এমনই হবে। আর তাছাড়া বাবার কাছে একটা কাজে এসেছিলাম, এখন ফিরে যাচ্ছি। ড্রাইভারকে দেখতে পেলাম না, এর জন্য ভাবলাম আপনি হয়তো দেখেছেন এখানে দাঁড়িয়ে আছেন, এর জন্য আপনাকে বললাম ড্রাইভারকে ডেকে দিন। ড্রাইভার ডাকবো না ছাই, তোর জন্য সামান্য রিক্সাও ডাকবো না। এই শোন, তোদের মতো সৈনিকদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। তোরা তো দেশ রক্ষা করতে পারিস না, তুই ছ্যাঁচড়ামি বাটপাড়ি করে তারপর নিজেরা চলিস। আমি যদি এখন তোর জন্য এখান থেকে রিক্সা ডাকতে যাই বা তোর ড্রাইভারকে ডাকতে চাই, সেই সুযোগে তুই গাড়িটা নিয়ে পালিয়ে যাবি। তোদের মতো সৈনিকদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। চুপ থাকুন, অনেক বলে ফেলেছেন। আপনার মুখ থেকে আর একটা বাজে কথা আমি শুনতে চাই না। আপনি আমাকে নিয়ে যা বলেছেন আমি সহ্য করে নিয়েছি, আমার পোশাক নিয়ে একটা বাজে কথা বললে সহ্য করব না, কারণ আমি একজন সৈনিক, আমি একজন দেশ রক্ষক। আমি দেশ রক্ষক হয়ে আমার দেশের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। আপনার এই সস্তা ওয়েস্টার্ন ড্রেসের জন্য আমার এই ড্রেসকে আমি অবমাননা করতে পারবো না। আর হ্যাঁ, আপনি আমাকে চোর বলার সাহস কোত্থেকে পেলেন? আমি চোর? আমি চোর না। এরকম কয়েকটা গাড়ি আমার গ্যারেজে পড়ে আছে। আর আমি আমার বাবার কথা তো নাই বললাম। আপনি কি ভাবছেন আমি ব্র্যান্ডেড কাপড় চোপড় পরতে পারি না? এটা একটা ব্র্যান্ড। আমি সৈনিক, আমি গর্বিত। শুনুন, আপনাদের মতো বাবার টাকায় আমি ফুটানি করে চলি না, আমি নিজের টাকায় চলি। আর হ্যাঁ, এত কথা বলার ইচ্ছাও আপনার সাথে আমার ছিল না। আপনি যদি আমাকে চোর না বলতেন আর আমার পোশাককে অপমান না করতেন, এতক্ষণ আমার বাবাকে ডাকলে সবকিছু ক্লিয়ার হয়ে যেত। এনফ ইজ এনফ। তোর এসব কথাবার্তা না বন্ধ কর। তুই যে মিথ্যা কথা বলছিস সেটা আমি খুব ভালো করেই জানি। মানে রাস্তায় একটা কমফোর্ট জোনে আমাকে পেয়েছিস, এজন্য আমাকে উল্টো পাল্টা ভুল ভাল কথাবার্তা শোনাতে শুরু করে দিয়েছিস। মানে তোদের না জ্ঞান দেওয়া একটা স্বভাব। নিজেরা তো দেশের কোনো কাজই করতে পারিস না, উল্টে যদি কোনো সাধারণ মানুষ দেখিস তাদেরকে জ্ঞান দেওয়া শুরু করিস। এইসব জ্ঞান দেওয়া বাদ দিয়ে যা, তুই তোর ওই ঝুপড়ি ঘরে ফিরে যা, এটাই তোর জন্য ভালো হবে। যা দেখছি আপনি তো অনেক নির্লজ্জ একটা মেয়ে।
আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমাদের দেশে আপনাদের মতো কিছু সংখ্যক মেয়েরা আছে নির্লজ্জ, যারা ওয়েস্টার্ন কালচারটাকে নিজের কালচার হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাকে একটা শিক্ষা দিতে হবে। বাবাকে ফোন দিচ্ছি, ওয়েট। হ্যাঁ, ডাক ডাক না তোর বাবাকে। তোর বাবার নাম্বার তোর কাছে আছে নাকি আমি দিব? হ্যালো বাবা, একটু গেটের সামনে আসো তো। না তেমন কিছু হয়নি, একটু গেটের সামনে আসো। আচ্ছা, আসছে। আসুক আসুক তোর বাবা, আমার বস তো আসবে না। আর এই যে তুই আমার মূল্যবান সময়টা নষ্ট করছিস, তার কারণে আমি তোকে এখন পুলিশের কাছে দেবো। কি ব্যাপার সৈকত, তুই এখনো যাচ্ছে? আর মনে তোমাদের কি চা খাওয়া শেষ হয়নি? এখানে দাঁড়িয়ে কি করছো? যাবে তাহলে যাও। জি স্যার, শিওর। বাবা, আমি ডিউটিতেই যাচ্ছিলাম, কিন্তু তোমার এই কর্মচারী তো আমাকে যেতেই দিচ্ছে না। সে তো আমাকে বলছে আমি নাকি গাড়ি চুরি করে এনেছি। হোয়াট? মানে কি? আরে তুমি কি পাগল হয়ে গেছো? শোনো, ও হচ্ছে আমার একমাত্র ছেলে, বুঝলে? ও আজকে প্রথমবার অফিসে এসেছে। বাবা, তুমি জানো আমাকে আরো কত কিছু বলেছে। আমি নাকি সস্তা ড্রেস পরে আছি, সৈনিকের ড্রেস নাকি সস্তা, আমার কোনো পরিবেশ নেই, ক্লাস নেই। আমাকে সে আবার পুলিশেও দিতে চাচ্ছে। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, এরকম এরোগেন্ট মানুষ তুমি কিভাবে কোম্পানিতে রাখো? এরা ক্লায়েন্টদের সাথে কিভাবে ডিল করে? স্যার, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। মানে উনি কি আসলেই আপনার ছেলে? এই তোমাকে আমি এতক্ষণ ধরে কি বলছি যে ও আমার একমাত্র সন্তান। এই, ও সেনাবাহিনীতে চাকরি করছে, ও দেশের জন্য কাজ করছে। আচ্ছা, তোমার একজন সেনাবাহিনীর সঙ্গে একজন সৈনিকের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা সে করি, সে কাণ্ড জ্ঞান নেই। শোনো, আমি চাইলেই আমার সন্তানকে বিশ্বের অনেক বড় করে একটা ইউনিভার্সিটিতে পড়তে পারতাম, ইঞ্জিনিয়ার বা ডাক্তার বানাতে পারতাম, কিন্তু না, আমার ছেলের ইচ্ছে হচ্ছে সে সেনাবাহিনী হবে। আমি চাইলে তাকে অনেক বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি করে দিতে পারতাম, কিন্তু না, আমার ছেলে সৈনিক হয়েছে, সেনাবাহিনীতে যোগ দিয়েছে। এখন আমি গর্ববোধ করি আমার সন্তানকে নিয়ে যে আমার ছেলে দেশবাসীর জন্য, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আচ্ছা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? একজন সেনাবাহিনীর সৈনিকের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার বাবা কি সেই শিক্ষা দেয় তোমাকে? শোনো, আমার ছেলে যদি চাইতো না তোমাকে আজকে অ্যারেস্ট করে এখানে ধরে নিয়ে যেতে পারতো, বা আমার কাছে কমপ্লেন করে তোমাকে চাকরিচ্যুত করতে পারতো। সেটা করেনি। এটা হচ্ছে ভদ্রতা, এটা হচ্ছে বাবা মার শিক্ষা। ঠিক আছে, আমার ছেলে যেটা করেনি সেটা আমি করছি। আমি তোমাকে এখন এই মুহূর্তে চাকরি থেকে বের করে দিচ্ছি। না না স্যার, স্যার প্লিজ স্যার, আপনি এমনটা করবেন না। আপনি যদি এখন এমনটা করেন তাহলে আমার আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ। বাবা, বাদ দাও না, শুধু শুধু চাকরি থেকে বের করে দিতে হবে না। হয়তো ওনার পরিবারে উনি ছাড়া চাকরি করার মতো কেউ নেই, ইনকাম করার মতো কেউ নেই। তাকে চাকরি থেকে বের করে দিলে হয়তো তার পরিবার ধ্বংস হয়ে যাবে। আর একজন সৈনিক হিসেবে আমি এটা চাই না। দেখলে দেখলে, শেখো শেখো, এটা হচ্ছে মানবিক দিক, এটা হচ্ছে ভদ্রতা, এটা হচ্ছে শিক্ষা, যার তোমার মাঝে নেই, বুঝলে? আমার ছেলে চাইলে কিন্তু আজকেই তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে বের করে দিতে পারতো, কিন্তু সেটা সে করেনি। এটা হচ্ছে মানবিক দিক। যাও, এখানে হা করে দাঁড়িয়ে না থেকে যাও, কাজে যাও, যাও। বাবা সৈকত, যা, তুই তো ডিউটিতে যা। শোন, রাতে তাড়াতাড়ি বাসায় ফিরবি, একসাথে ডিনার করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি ডিউটি শেষ করে এসে রাতে একসাথে খাবো। আসছি। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও।